গড় প্রবৃদ্ধির হার বেশি হলেও বাড়ছে না কাজের ক্ষেত্র। বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরির তাগিদ। নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটারে বেড়েছে ৩ টাকা। যশোরে কয়েক দিনের ব্যবধানে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২ থেকে ২৫০ টাকা। আমদানিকারকদের দুষছেন ডিলাররা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এখন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গেল ৫ বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির গড় হার ৭% বেশি, অথচ এর প্রভাব নেই কর্মসংস্থানে। নতুন কাজের ক্ষেত্র তৈরি না হওয়ায় বাড়ছে বেকারত্ব। এই অবস্থায় হতাশায় চাকরি প্রত্যাশীরা। অর্থনীতিবিদরা বলছে কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগ আটকে আছে জিডিপির ২২ থেকে ২৩%। একেই নতুন কর্মসংস্থান তৈরি না হওয়ার বড় কারণ বলছেন বিশ্লেষকরা। বেশ কয়েক বছর ধরেই দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ঈর্ষণীয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ৫ বছরে প্রবৃদ্ধির গড় হার ৭ ভাগ ছাড়িয়ে গেছে। করোনার প্রাদুর্ভাব না থাকলে পরিকল্পনার শেষ বছরে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যেত বলে মনে করেন অনেকে। কর্মসংস্থানকে গুরুত্ব দেয়া হয় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, অথচ লক্ষ্যমাত্রার চেয়ে কর্মসংস্থান কম হয়েছে ৩৪ লাখ। বেকারত্বের হারের বিচারে দক্ষিণ এশিয়ার ৮ দেশের মধ্যে এখন বাংলাদেশ তৃতীয়। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য মতে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা বেকার যুবকের সংখ্যা ৪ লাখের বেশি। যখন দেখতেছে একটা ছেলে বা মেয়ে পড়াশোনা কমপ্লিট করছে, বাট তাদের এক্সপেকটেশন অনুযায়ী জব পাচ্ছে না। চাকরির যে সংখ্যাটা দরকার সেই সংখ্যায় তাদের এটা অবশ্যই অপ্রতুল। অর্থনীতিবিদরা বলছেন দেশের জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের মিল নেই। তাই এই অবস্থা উত্তরণে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। প্রায় ৬-৬.৫% মতো অ্যাভারেজ গ্রোথ, তার সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের কর্মসংস্থান সেভাবে বাড়েনি। ১২ মিলিয়ন যে টার্গেট ছিল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, তার চেয়ে বেশ কয়েক মিলিয়ন কম এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়েছে। রপ্তানিমুখী বা আন্তর্জাতিক কম্পিটিটিভ শ্রমঘন শিল্পের বিকাশটি আমাদের জন্য খুবই অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের কারণেও শ্রম নিয়োজনের চাহিদা কমছে। পরিকল্পনা মন্ত্রী বলছেন অর্থনৈতিক অঞ্চলগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। এর মাধ্যমে তৈরি হবে নতুন কর্মসংস্থান। সার্ভিস খাতে, সেবা খাতে, কৃষি খাতে যে বিনিয়োগ বাড়ে, তাহলে বিনিয়োগের সঙ্গে সঙ্গে কাজও সৃষ্টি হবে এবং সেটা আমরা বিনিয়োগ বাড়াবার জন্য আমরা অভ্যন্তরীণ বিনিয়োগ আছে আমরা নিজেরাই করি। সরকারের নীতি নির্ধারকরা বলছেন পোশাক শিল্প সহ অন্যান্য উৎপাদন খাতে অটোমেশনের কারণে গেল ৫ বছরে কর্মসংস্থান লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। আগামীতে অটোমেশনের ব্যবহার বাড়লে তা আরও কমবে। তাই চাকরি প্রত্যাশীদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের তৈরি করার পরামর্শ অর্থনীতিবিদদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মসংস্থান নিয়ে আরও আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ। নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমরা প্রতিবেদনে দেখছিলাম কর্মসংস্থান এবং জিডিপি প্রবৃদ্ধির যে গড় প্রবৃদ্ধি তার সাথে অমিল দেখা যাচ্ছে বেশ বড় রকমই। এর ফলে আমাদের উন্নয়ন যে বাধাগ্রস্ত হচ্ছে তা কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? দেখুন, উন্নয়নটা তাহলে হচ্ছে কিভাবে এটা বুঝতে হবে যে আমার জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু কর্মসংস্থান সেই হারে বাড়ছে না। খুব স্পষ্টতই বোঝা যায় যে এখানে আমাদের কারিগরি যে উন্নয়ন, আমরা শ্রম এবং যেটাকে বলি আমরা মূলধন অর্থাৎ ক্যাপিটাল মেশিনারিজ আছে তার মধ্যে, এই দুটো মিলিয়েই হচ্ছে একটা উৎপাদন হয়, অর্থাৎ প্রবৃদ্ধিটা সেখান থেকে আসে। কাজে আমরা একদিকে কারিগরি উন্নয়ন চাই যাতে আমাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়ে, কারণ সেটা আমাদের দরকার। সব জায়গাতেই আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমাদের
আমাদের ভূমির স্বল্পতা আছে, আমাদের রিসোর্সেসের স্বল্পতা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এত এত মানুষের কর্মসংস্থানও দরকার। ফলে গত কয়েক বছর ধরে যে প্রবৃদ্ধিটা হচ্ছে সেটা অনেকখানি টেকনোলজি ওরিয়েন্টেড, ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ শ্রমঘন নয়। এই কারণেই আমাদেরকে আমরা যেটাকে বলি হরাইজন্টাল এক্সপানশন, অর্থাৎ নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। কারণ আমরা চাই না যে কারিগরি উন্নয়নটা বন্ধ হোক, সেটা কিন্তু চাই না, কারণ তাহলে উৎপাদনশীলতায় আমরা পিছিয়ে যাব, রপ্তানিতে অন্য দেশের সাথে আমাদের কম্পিটিটিভনেস কমে যাবে। আমাদেরকে নতুন নতুন খাত তৈরি করতে হবে এবং সেটার সাথে সত্যি কথা যেটা, এই যেখানে আমরা কর্মসংস্থানের অভাবের বলছি কথা, সেই দেশেই কিন্তু আবার বিদেশিরা এসে কাজ করছে আমরা জানি বিভিন্ন জায়গায়। তার মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকেও আসলে কর্মের যেসব সুযোগ তৈরি হচ্ছে, যেসব নতুন টেকনোলজি, নতুন যে সকল ক্ষেত্র আছে তার উপযুক্ত করে আমাদের কিন্তু ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হবে। আমরা দেখছি যে শিক্ষিত বেকারের সংখ্যা এখন অনেক বেশি। এটার মূল কারণটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় যা শেখানো হচ্ছে আর কর্মবাজার যেভাবে তৈরি হচ্ছে সেটার ম্যাচিং হচ্ছে না। কাজেই আহমেদ, আমি আরেকটি বিষয় জানতে চাইবো। আমরা দেখি যে প্রতি বছরই বাজেটে কিন্তু নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়ে থাকে। এই বিষয়টি আসলে নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে প্রভাব ফেলছে কিনা সেটা দেখার ব্যাপার, কিন্তু প্রভাব ফেলার একটা সম্ভাবনা এটা তৈরি করেছে যদি এই টাকাটা ঠিকমতো ডিসবার্স হয়। এখন গত বাজেটে এটা 100 কোটি টাকার বরাদ্দ ছিল, ইনফ্যাক্ট 2019-20-এ, 20-21-এ এই বরাদ্দটি স্পষ্ট নয় এবং এটা বলা হচ্ছে যে স্টার্ট আপ যেগুলো সেইখানে হয়তো হেল্প করা হবে এবং খুব স্পষ্ট নয় যে বাজেটটার ব্যবহার কি হবে। আবার নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যাংকগুলো কিন্তু বলে যে তার 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তারপর তারা লোন নিতে পারবেন। কাজেই উদ্যোক্তা সৃষ্টির যে ফান্ডটা বা সরকারের যে বাজেট বরাদ্দ, এটার সাথে সাথে সরকারের বেশ কিছু প্রকল্প আছে, যেমন A2I এর অধীনে বিভিন্ন ইনোভেশন বা যাদের খুব ভালো রকমের মেধা আছে, নতুন নতুন আইডিয়া আছে, তাদের সাথে যদি এটা সাপোর্ট দেওয়া হয়, অর্থাৎ যাদের এরকম মেধা আছে, নতুন নতুন আইডিয়া আছে, তাদের উদ্যোগগুলোতে এই ফান্ডটা ব্যবহার করা হবে। আমি মনে করি সেই ম্যাচিংটা এখন দরকার। বরাদ্দ থাকা আর সেই বরাদ্দের ব্যবহার হয়ে উদ্যোক্তা সৃষ্টি হওয়া, দুটোর মধ্যে কিন্তু একটা ব্রিজ তৈরি করতে হবে। সেই জায়গাটা এখন দরকার এবং ভীষণভাবে আমি আবারও জোর দিতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের কর্মবাজারের সাথে সংযুক্ত করতে হবে। আমাদের গার্মেন্টসগুলোতে দেখেন এখন কিন্তু প্রচুর টেকনোলজির চেঞ্জ হচ্ছে এবং সেখানে আগে যেমন অল্প শিক্ষিতরাও গার্মেন্টসে ঢুকতে পারতো, আগামীতে কিন্তু সেটা থাকবে না। সেখানে ঢুকতে হলেও দেখা যাবে কম করে তাকে এসএসসি পাস হতে হবে, তাকে কিছু নাম্বারস বুঝতে হবে। কাজেই আমাদেরকে কিন্তু ওইভাবেই শিক্ষা ব্যবস্থাকে যাতে শ্রমবাজারে সবকিছুকে এক সুতোয় নিয়ে আসতে হবে। নাজনীন আহমেদ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম। আবারও এক সপ্তাহের ব্যবধানে লিটারে দাম বেড়েছে 3 টাকা। 5 লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে 600 টাকারও বেশি। তবে আমদানি আসার পর কিছুটা কমেছে মোটা চালের দাম। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে বাড়তি ক্রেতা সমাগমের পাশাপাশি পণ্যের সরবরাহও বেশি। তবে সবার নজর আলাদাভাবে ভোজ্য তেলের প্রতি। বেশ কয়েক মাসে তেলের বাজারে বাড়তি দাম যেন আরও নিয়ন্ত্রণহীন। গত সপ্তাহে প্রতি লিটার বোতলজাত তেল 125 টাকায় বিক্রি হলো এখন তা 128 টাকা। আর 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নিচ্ছে 620 থেকে 630 টাকা। টিসিবির হিসাবে গত 5 মাসে দাম বেড়েছে লিটারে প্রায় 30 টাকা। তেল কিনতে গিয়েই এখন বাড়তি অর্থ গুনতে হচ্ছে ভোক্তাদের। এটা যদি সরকার একটু দেখে, মনিটরিং করে বা সব কিছু দেখে, তাহলে আমাদের জন্য নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জন্য খুব উপকার হয়। এরা বলে দাম বেশি দেয় না, আমরা দাম বেশি দিয়ে বেচবো, আবার তোমরাও দাম বেশি দেবে। এদিকে আমদানি হওয়ায় কিছুটা কমতে শুরু করেছে চালের দাম। গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় 2 টাকা কমে মোটা চাল বিক্রি হচ্ছে 49 থেকে 51 টাকা দরে। নতুন করে বাড়েনি সরু চালের দাম, বিক্রি হচ্ছে মানভেদে 62 থেকে 68 টাকা কেজিতে। সরকার না হলে তো আমরা তো নজরদারি করে পারবো না। সরকার হচ্ছে মেন, আর ওনারা একটু তদারকি করলে, নজরদারি করলে জিনিসটা সবার জন্য ভালো। তবে একমাত্র স্বস্তির জায়গা সবজির বাজারে। সরবরাহ ভালো হওয়ায় বেশিরভাগ সবজি মিলছে 25 থেকে 30 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জটের মাত্র কয়েক দিনের ব্যবধানে সিলিন্ডার প্রতি 2 থেকে 250 টাকা বেড়েছে গ্যাসের দাম। ফলে বিপাকে পড়েছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। এদিকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আমদানিকারকরা গ্যাসের দাম বাড়াচ্ছে বলে দাবি ডিলারদের।
দাম সহনীয় রাখতে প্রতিনিয়ত প্রশাসনের মনিটরিং চলছে বলে দাবি জেলা প্রশাসনের। চলতি মাসের শুরুতেও যশোরের খোলা বাজারে 12 কেজি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে 720 থেকে 800 টাকায়। তবে হঠাৎ করেই কয়েকদিনের ব্যবধানে সিলিন্ডার প্রতি 2 থেকে 250 টাকা বেড়ে বর্তমানে তা বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকায়। আর 26 কেজির গ্যাস সিলিন্ডারের দাম 2400 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2700 থেকে 2800 টাকায়। হঠাৎ করেই এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গ্যাসের বাজার দর নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালার পাশাপাশি প্রশাসনের মনিটরিং বাড়ানোর দাবি তাদের। দিন আনে দিন খায় আমাদের জন্য এইভাবে 200-250 টাকা পার গ্যাসে আপনার বৃদ্ধি পাওয়া মানে অনেক বড় ব্যাপার। এইভাবে বাজারের অনিয়ন্ত্রিত যে ব্যবস্থা, এতে তো আমরা দিশেহারা। যদি সরকারি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে এ নিয়ে অনেক অনাসৃষ্টি হতে পারে। সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে খুচরা বিক্রেতারাও। 10 দিনের ভিতরে আপনার 200-250 টাকা দাম বাড়ছে, এর জন্য কাস্টমার কাছে দাম চাইলেও আমাদের বিপাকে পড়ে যেতে হয়। কাস্টমারের কাছে জবাবদিহি করতে হয় যে হঠাৎ করে দাম আপনারা নিজ থেকে বাড়াইছেন, কিন্তু আসলে আমরা নিজ থেকে তো গ্যাসের দাম বাড়াইতে পারি না। ডিলারদের দাবি ডিপো থেকেই রাখা হচ্ছে বাড়তি দাম, এতে করে তারাও লোকসানের মুখে পড়ছেন বলে জানান ডিলাররা। মানে জনগণের যে আমরা যেটা রেট দিচ্ছিলাম আমরা সে রেটে দিতে পারছি না, হঠাৎ করে দামটা বাড়তি, দফায় দফায় দাম বাড়িয়ে এখন তো আসছে, এখন আর এরপরে কি হবে এটা আমরা বলতে পারছি না এখন। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। তবে সিলিন্ডার গ্যাসের দাম সহনীয় রাখতে প্রতিনিয়ত মনিটরিং চলছে জানিয়ে তিনি বলেন, কেউ দাম বেশি রাখলে কঠোর শাস্তি দেয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের উদারনীতির সুফল পাবে বাংলাদেশও। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, নতুন প্রশাসনের সঙ্গে কাজের ক্ষেত্র খুব একটা ঝামেলায় পড়বে না ঢাকা। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নতুন কৌশল নেয়ার তাগিদ বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ নেওয়ার পরপরই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জো বাইডেন একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং অত্যন্ত মডারেট পারসন, তার সাথে আমাদের আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। তো সেই সূত্রে আমরা খুবই আনন্দিত। গণতন্ত্রের বিজয় হয়েছে, তিনি প্যারিস এগ্রিমেন্টে আবার ফিরে গেছেন। প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরাম তার সভাপতি, আমরা বিশেষভাবে এই জন্য ওনাদের ধন্যবাদ দিয়েছি। হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে বুধবার 15টি নির্বাহী আদেশে সই করার মধ্য দিয়ে প্রশাসনিক কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এর মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও জলবায়ু সুরক্ষার জোরদারের মতো বিষয়। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, যে অবস্থান, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। ইমিগ্রেশনের প্রশ্নটা, আপনি যদি এনভায়রনমেন্টের প্রশ্নটা, গত 4 বছরে যদি উদাহরণ হিসেবেই বলি আর কি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির যেই পরিমাণ ক্ষতি সাধন করা হয়েছে, যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে, যেভাবে ব্যবস্থা করা হয়েছে, তাতে করে এগুলো আসলে রিভার্স করতে হবে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলে নানামুখী সুবিধা পেতে পারে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, জিএসপি সুবিধা, পোশাক রপ্তানি সহ বিনিয়োগের সুবিধা আদায় নির্ভর করছে কূটনৈতিক তৎপরতার উপর। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি স্বাধীন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গড় প্রবৃদ্ধির হার বেশি হলেও বাড়ছে না কাজের ক্ষেত্র, বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরির তাগিদ। নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম, সপ্তাহের ব্যবধানে লিটারে বেড়েছে 3 টাকা। যশোরে কয়েকদিনের ব্যবধানে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 2 থেকে 250 টাকা। আমদানিকারকদের দুষছেন ডিলাররা। এই ছিল অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টিভির সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।